সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্ট বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা মূলত এই রমজানে বিশেষ করে যারা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন অথবা বিভিন্ন রোগে ভুগছেন তারা আসলে কতটুকু রোজা রাখতে পারবেন, কিভাবে রোজা রাখবেন, কী ধরনের সতর্কতা প্রয়োজন, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এবং আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত অথবা ক্যান্সার সার্ভাইভাল যারা রয়েছেন, ক্যান্সার থেকে ফিরে এসেছেন, তাদের জন্য আসলে রোজা কতখানি নিরাপদ, তারা রোজা রাখতে পারবেন কিনা এবং তাদের খাদ্যাভ্যাসটি কেমন হবে, সতর্কতা কী প্রয়োজন হবে, সবগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত আজকে আমাদের কাছে রয়েছেন ডাক্তার এস.এম. আশিকুর রহমান শিমুল, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালস, ঢাকা। ডাক্তার আশিক, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই শুরুতে আমি একটু শুরু করার আগে একটু আশিক, সেটি হচ্ছে যে বিশেষ করে যারা হয়তো ক্যান্সার সদ্য তাদের ডায়াগনোসিস হয়েছে, ওনাদের মানসিক অবস্থাটা ভীষণভাবে আসলে একদম ভিন্ন রকম। তারা ভেঙে পড়েন মানসিকভাবে, শারীরিকভাবে, সব কিছু নিয়ে। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ধর্মীয় যে আচার আচরণ বিধি রয়েছেন সেটিকে তারা মেনে চলার চেষ্টা করেন, যে ঠিক আছে, যে আমরা তো একটা অবস্থার মধ্যে আছি, এখন রোজাটাকে রাখতে চাই। তারা আসলে রোজা রাখতে পারবেন কিংবা কোন স্টেজ পর্যন্ত তারা রোজা রাখতে পারবেন, আর সার্ভাইভালের বিষয়টি নিয়ে আমরা পরে আসছি, আগে তাদের কথা শুনি। রোজার বিষয়টা হচ্ছে আসলে রোজার সাথে ক্যান্সারের সরাসরি তেমন সম্পর্ক নেই। সবাই রোজা রাখতে পারবেন, ক্যান্সার রোগীরাও যেমন পারবেন, ক্যান্সার ছাড়াও তারা পারবেন, তবে অতিরিক্ত সতর্কতার সাথে। মানে ক্যান্সার রোগীদের জন্য সতর্কতাগুলো হচ্ছে যে মানে খাবার দাবারের বিষয়ে যে একটা ব্যাপার আছে, কারণ তারা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তারা যখন চিকিৎসার মধ্য দিয়ে যান, কোনো থেরাপির মাধ্যমে যান, সেই থেরাপির কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেই ক্ষেত্রে আমরা বাইরের যে খাবারগুলো দ্রুত শরীরে ইনফেকশন করে ফেলতে পারে, এই ধরনের খাবারগুলো পরিহার করা উচিত। যেমন আমরা অনেক সময় রোগীদেরকে এটা বলেই দিই যে সব ফল, একটা প্রচলন খুব বেশি, যেহেতু গরমের সময় রোজা, অনেক ফল ফ্রুটস সবাই খেতে চান। যেসব ফলগুলো আমরা খোসা ছাড়াই ডিরেক্ট খেয়ে ফেলি, যেমন আঙ্গুর বা আপেল, এই খাবারগুলো আসলে পরিহার করা ভালো, অথবা খোসা ছিলে অথবা সেটাকে প্রক্রিয়াজাত করে জীবাণুমুক্ত করে খাওয়াটা গুরুত্বপূর্ণ। আর যেগুলোর খোসা বেশ মোটা থাকে, যেমন কলা বা বেদানা, সেগুলো আসলে বাইরের থেকে জীবাণু থেকে প্রোটেক্টেড থাকে, সেগুলো হয়তো তারা ঠিক খেতে পারবেন। আর বাকি আমাদের যে রান্না করা খাবারগুলো, সেগুলো পর্যাপ্ত পরিমাণে রান্না করে বা সিদ্ধ করে খেতে হবে, তাহলে জীবাণুমুক্ত হবে। আর দ্বিতীয় হচ্ছে যারা পাকস্থলীর ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার, কোলন ক্যান্সার এগুলোতে ভুগছেন, তাদের কিন্তু আসলে মশলা, ভাজা পোড়া বা বিফ বা যেসব খাবারগুলো সহজে পরিপাক নয়, সেই ধরনের খাবারগুলো পরিহার করা উচিত, কারণ সেগুলো তাদেরকে রোগকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আমরা মূলত যেগুলো ডিল করেছে স্টেজ 3 এবং স্টেজ 4, যারা অলরেডি বেশ সাফার করছেন, অ্যাডভান্স ডিজিজ ছড়িয়ে গেছে শরীরের বিভিন্ন জায়গায়, তারা আসলে বেশ দুর্বল হয়ে পড়ে। তাদের একটা দীর্ঘ টাইম আমরা যদি খাবার দাবার ছাড়া রাখি, কারণ তারা একসময় অ্যাডিকুয়েট পরিমাণ খেতে পারছেন না। সো আমরা যদি 12 ঘন্টা 13 ঘন্টা এই লম্বা টাইম তারা না খেয়ে থাকেন, তাদের শরীরের উপরে এটা ইফেক্ট করতে পারে। সে কারণে তাদের ক্ষেত্রে আসলে আমরা এটা একটু মিনিমাইজ করতে পারি, চিন্তা করতে পারি যে তার শরীরটা যদি তাকে সাপোর্ট করে, কারণ তাকে অল্প অল্প করে বারে বারে খেতে হয়, বিশেষ করে এই খাদ্যনালীর ক্যান্সার, গলা মুখ গহ্বরের ক্যান্সার, খাবারের পরিমাণ, অন্ত্রের ক্যান্সার, খাবারের পরিমাণটা অনেক কম থাকে, একবারে তারা বেশি খেতে পারে না, তাদেরকে আসলে ঘন ঘন খাবার দিতেই হয়। সো তাদের জন্য রোজাটা বেশ কঠিন হয়ে যায়। আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে এই যে থেরাপিগুলো আপনারা দিয়ে থাকেন, বিশেষ করে রেডিওথেরাপি, কেমোথেরাপির এই সময়কালটা কিন্তু আসলে খুবই উদ্বিগ্নতার মধ্যে কাটে। বিশেষ করে দেখা যাচ্ছে যে সময় ইমিউনিটি অনেকটাই কমে যায়, নানা রকম ইনফেকশন হয়ে যায়, রোগীকে অনেক সময় হসপিটাল থাকতে হয়, বমি হয়, বিশেষ করে একটা কমন যে সাইড ইফেক্টগুলো রয়েছে। এই সময়ে আসলে কেউ যদি বলেন যে আমি রোজা রাখতে চাই, তাকে অ্যালাউ করবেন কিনা? আসলে আমাদের দেশে আমরা যেহেতু ধর্মীয়ভাবে খুব বেশি থাকি, খুব বেশি কনসার্ন থাকি, সো আমরা আসলে সরাসরি না করতে পারি না। তবে আমরা একটু ঘুরিয়ে বলি বা একটু ভিন্নভাবে বলার চেষ্টা করি যে এটা আপনার শরীরে এইভাবে ইফেক্ট করতে পারে, নিরাপদ নয়। তবে আপনি না রাখলেও ভালো হয়, কিন্তু আপনি যদি রাখতে চান তাহলে আপনি এই বিষয়গুলো সতর্কতার সাথে এগুলো অবলম্বন করবেন, এগুলো স্ট্রিক্টলি ফলো করবেন, তাহলে আপনি রোজাটা রাখতে পারবেন। কি ধরনের সতর্কতা সাধারণত আপনারা একটু বলে থাকেন তাদেরকে? প্রথম কথাই হচ্ছে যে এই যে খাবারের যে একটা চেঞ্জ আসে, আমরা স্বাভাবিক খাবার থেকে কিন্তু রমজান আসলে আমাদের খাবার দাবার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। আমরা
এমনি সেহরিতে হয়তো আমরা স্বাস্থ্যসম্মত খাবারই খাই, সেটা একটা ফ্রেশ রান্না টান্না খাই, কিন্তু ইফতার আসলে আমরা আসলে এটাকে একটা অনেক ভিন্ন সময় রকম বাইরের করে ভাজা ফেলি। পোড়া বাইরের ভাজা কিনে পোড়া নিয়ে আসি। খাবার যেগুলো হেলদি না, বা হয়তো রিইউজ করা হয়েছে আগের দিনের রান্না বা অনেকদিন পড়ে থাকা জি। খাবারটাকে আবার ইউজ করা হয়েছে, এই খাবারটা আসলে শরীরের জন্য অনেক সময় ক্ষতি তেল করে। চর্বি জাতীয় খাবারগুলো অনেক খাবারটা বেশি তৈরি করে। হয় মিট জাতীয়। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকাটা, এটা এটাকে আমরা ওই যে বললাম যে অ্যাডভান্স রোগীদের ক্ষেত্রে আমরা বলি এটা কিন্তু আপনার শরীরটাকে আরো ব্রেকডাউন করবে। আপনি একটা কেমোথেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন, জি। আপনার শরীর নিয়মিত সেলগুলা ভাঙছে, আপনার প্রোটিনের ডেফিসিয়েন্সি হচ্ছে। সো আপনি এই যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন, এটার কারণে হয়তো অনেক সময় আরো আপনার এই জটিলতা তৈরি হতে দুর্বলতাগুলো পারে। বেড়ে যেতে পারে। তখন আপনি হয়তো সাডেনলি আপনি আরো দুর্বলতা বোধ করে, এমনিতে দুর্বল থাকেন, হাঁটতে পারেন না কেমোথেরাপির ইফেক্টের কারণে। এই দুর্বলতা যদি তার সাথে এই গ্লুকোজ কমে যাওয়ার এই অংশটা যুক্ত হয়, তখন আসলে সিভিয়ারলি উইক হয়ে পড়েন, বা এই যে আপনি যেটা বললেন হঠাৎ করে হসপিটালাইজ করা লাগতে করা পারে, এই লাগতে পারে। করা লাগতে। সেই জন্য আসলে যদি তিনি নিজের কাছে মনে করেন যে আমি ফিট এনাফ, সেটাই। সেক্ষেত্রে তিনি হয়তো এটা ঝুঁকিটা নিতে পারেন যে আমি রোজাটা কন্টিনিউ করব। 30 দিন তো আসলে অনেক লম্বা একটা সময়। আমরা ক্যান্সার রোগীদের জীবন প্রণালী নিয়ে আরো কিছু কথা বলব। আরেকটি বিষয় হচ্ছে যে এই দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে ডিহাইড্রেশন এটি কমন প্রবলেম, যেটা অনেক সময় সাধারণ যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের ক্ষেত্রে হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো ক্যান্সার রোগীদের ক্ষেত্রে সেটির ডিহাইড্রেশনের সম্ভাবনা কতখানি, এবং তারা এই ইফতার পরবর্তী সময়ে সেটাকে কিভাবে পূরণ করবে? এটা খুবই ভালো একটি প্রশ্ন। আসলে ডিহাইড্রেশনটা এমনিতেই ক্যান্সার একটু বয়স্ক মানুষের রোগ। কম বয়সীদের থেকে বয়স্ক মানুষের জি, ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা বেশি ক্যান্সারটা অনেক। বেশি ঘটে, এবং ক্যান্সারে যে ধরনের কেমোথেরাপি ইউজ করা হয়, সেসব অনেক কেমোথেরাপি কিন্তু আমরা কেমোথেরাপি পরবর্তীতে বলে দিই প্রতিদিন ৩-৪ লিটার পানি খাবেন। পানি খেতে কারণ ওই ড্রাগটাকে ওয়াশ আউট করতে হয়, কিডনি ফাংশন ভালো রাখতে হয়। সো এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা যেহেতু গরমের মধ্যে এবার হয়তো রোজাটা পাচ্ছি, কিছুটা অংশ হলেও পাচ্ছি। হ্যাঁ। সো সেক্ষেত্রে আসলে এই পানি শূন্যতাটা তাদের এই ওষুধের ইফেক্টকে হয়তো ত্বরান্বিত করতে পারে। ডিহাইড্রেশনের কারণে তার কিডনিতে একটা ইনজুরি ঘটতে পারে। সো ড্রাগ ইটসেলফ যে ওষুধগুলো জি, আছে সেগুলো প্রেসক্রিপশন। কিন্তু ডিহাইড্রেশনের কারণে সেগুলোর সাইড ইফেক্টও বাড়তে পারে। এ কারণে আসলে পর্যাপ্ত পানি খাওয়া, রেগুলার ইন্টারভালে পানি খাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। জি। সেক্ষেত্রে আমার মনে হয় তুলনামূলক যেগুলো সেফ কিছু কেমোথেরাপি আছে, বা যারা ওরাল টার্গেটেড কেমোথেরাপি পাচ্ছেন বা শুধু ইমিউনোথেরাপি পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা আমাদের এত বেশি প্রয়োজন হয় না। কিন্তু যারা টক্সিক কেমোথেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন, সেই সব ক্ষেত্রে আসলে যেখানে অতিরিক্ত পানি খাওয়ার কথা আমরা শুরু থেকেই বলে দিই, তাদের আসলে ডিহাইড্রেশন প্রিভেন্ট করাটা বেশ গুরুত্বপূর্ণ। পাশাপাশি তাদের যদি পারিপার্শ্বিক রোগও থাকে, কারণ বয়স্ক রোগীদের এই ক্যান্সারের পাশাপাশি অনেকেরই কিডনি ডিজিজ থাকে, অবশ্যই। ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকে, এইসব উচ্চ রক্তচাপ উচ্চ থাকে। রক্তচাপ থাকে। সো সেসব ক্ষেত্রেও আসলে এটা কিডনির উপর একটা ইফেক্ট তৈরি করে। তাদের ক্ষেত্রে আসলে পানিটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াটা গুরুত্বপূর্ণ হয়। একেবারেই যথার্থ। বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ওরাল কেমোথেরাপি পাচ্ছেন অথবা ওরাল ড্রাগ বা অনেক মেডিকেশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে ড্রাগ অ্যাডজাস্টমেন্টের বিষয়ে আপনারা আসলে কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমাদের ক্যান্সার রোগীদের ওষুধগুলো ২ বেলা, মানে আসলে এটা আমরা আচ্ছা। সেফ যে আচ্ছা, এটা অন্যান্য একটা ভালো দিক। অ্যান্টিবায়োটিক বা অন্যান্য কিছু ওষুধ, জ্বরের ওষুধ যেমন ৩ বেলা খেতে হয়, আমাদের ক্যান্সারের ওষুধগুলা যেগুলো ওরাল টার্গেটেড থেরাপি আমরা জি। বললাম, এগুলো বেশিরভাগই হয় ১ বেলা, সর্বোচ্চ ২ বেলা। আসলে ৩ বেলা টার্গেটেড থেরাপি দেয়া লাগছে, এরকম টার্গেটেড থেরাপি সাধারণত আমরা ইউজও করি না, বা এটা আমাদের অ্যাডভোকেটেডও না। তো সে কারণে আমরা আইদার সেহরির টাইম অথবা ইফতারের টাইম, যেকোনো এক টাইমেই আমরা করতে পারি। তো যেহেতু কিছু ওষুধ খাবারের সাথে সম্পর্কিত, যেমন ভরা পেটে খেতে হয়, খেতে হবে এরকম যেমন কিছু। ক্যাপাসিটামিন ট্যাবলেটটা ভরা পেটেই খেতে হয়, খাবারের পর খেতে হয়। সেক্ষেত্রে আসলে আমরা এটা যদি ইফতারের টাইমে রাখি, যারা হ্যাঁ, রোজা অনেক সময় রাখবেন, সকালের ডোজটি সকালে সেটা ইফতারে। হয়তো রাতেরটাকে মেইন ডোজটা সে রাতে নিল। আচ্ছা। আর যেগুলো খালি পেটের ওষুধ, সেগুলো হয়তো আমরা সেক্ষেত্রে হয়তো সেহরির আগে সেগুলো খেয়ে তারপরে আমরা সেহরি দিতে, কারণ খালি পেটের ওষুধগুলোকে আমরা বলি যে মানে খাবারের পরেও ১-১.৫ ঘন্টা একটা গ্যাপ রাখতে গ্যাপ হবে, রাখা প্রয়োজন। যেটা আসলে ইফতারের পরপরই তাদের খাওয়ার জন্য একটা তাড়না তৈরি হয়। না, এটা তো তো হবেই না, সেক্ষেত্রে আসলে হয় না। ডিফিকাল্ট আর কি। তাহলে রাতের খাবারটা তাকে অনেক সময় পিছিয়ে দিতে হবে। যদি সেহরিতে বেশি আগে উঠতে না পারেন, জি। হয়তো ইফতারের পরে তাকে ২ ঘন্টা ৩ ঘন্টা ওয়েট করে তারপরে ওষুধ খেয়ে আবার ১ ঘন্টা পরে গিয়ে দেখা যাচ্ছে তাকে রাতে ওষুধ খাবারটা খেতে খেতে হবে। হতে পারে। ডাক্তার আশিক যে কথাটি আসলে না বললে আলোচনা করলে নয়, সেটি হচ্ছে অনেকেই হয়তো আছেন যারা ক্যান্সারের যে চিকিৎসার মাধ্যমে যারা হয়তো ভালো আছেন, স্টেবল আছেন। আমরা যেটা সার্ভাইভাবিলিটি বলি, যে ক্যান্সার সার্ভাইভাল যারা রয়েছেন। তো তাদের ক্ষেত্রে তাদের অনেকেই, তারা তো অনেকটা বলা যায় যে আরেকটা জীবন সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়ে আবার জীবনযাপন করছেন। সেক্ষেত্রে তাদের ধর্মীয় চর্চার বিষয়টিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাদের ক্ষেত্রে রোজা রাখাটা কতখানি নিরাপদ এবং তাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে? আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন। আমাদের দেশের বেশিরভাগ রোগীর সাথে যখন আমি কথা বলতে চাই, তখনই কিন্তু তারা বলেন ক্যান্সার ভালো হবে কিনা, বা ক্যান্সার ভালো হয়েছে এই বা ভালো হবে এই এক্সপেকটেশন থাকে না। থাকে না। কিন্তু এই যে ক্যান্সার সার্ভাইভার আপনি টার্মটা ইউজ করলেন, এখন কিন্তু আমরা রেগুলার পাচ্ছি, আমি আমার প্রতিষ্ঠানে পাচ্ছি, আমরা তাদেরকে নিয়ে অনুষ্ঠান করছি,
বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ক্যান্সার সার্ভাইভার ওরা কাজও করছে, বিভিন্ন সামাজিক তার মানে অনুষ্ঠানে এখন কিন্তু যোগ ক্যান্সার দিচ্ছে। সার্ভাইভারের সংখ্যা দিন দিন বাড়ছে। 5 বছর পর্যন্ত যদি ক্যান্সার মুক্ত থাকেন আমরা তাদেরকে ক্যান্সার সার্ভাইভার বলি এবং আমরা ধরে নেই এদের আর ক্যান্সার ফিরে আসবে না। এরা আসলে স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারেন, তাদের কিন্তু আর কোনো ইনস্ট্রাকশন ওইভাবে থাকে না, কারণ তারা ওই স্টেজগুলো পার করে ফেলেন, শরীরটা আবার আগের জায়গায় ফিরে আসে। তাদের এই ফলো আপে যদি আমরা তার কোনো জীবাণু বা না পাই, সেক্ষেত্রে তাদের কিন্তু আমরা কোনো ধরনের রেস্ট্রিকশন দেই না, তারা স্বাভাবিক মানুষের মতো রোজা রাখবেন, রোজা পালন করবেন। একদম। একটা বিষয় শুধু থাকে যে যে ধরনের ক্যান্সারগুলোর সিমিলার রিস্ক ফ্যাক্টর নিয়ে প্রেজেন্ট করে, যেমন খাদ্যনালীর ক্যান্সার যারা ডিল করেন এদের কিন্তু কিছুটা রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যেমন খাবারের সাথে রিলেটেড, যে প্রসেসড ফুড যারা বেশি খাচ্ছে, যারা মিট খাচ্ছে, গরুর মাংস বেশি খাচ্ছে। সো এই যে ফুড রিলেটেড যেই ইফেক্টগুলো, অন্যান্য একটা পেশেন্ট যার ক্যান্সার হয়নি তার তো জেনেটিক চেঞ্জ থাকে না, কিন্তু যে একবার কোলন ক্যান্সার সাফার করছে তার জেনেটিক চেঞ্জটা আছে। সো তার কোলনের ওই অংশ হয়তো সে ভালো হয়েছে, কিন্তু তার কিন্তু কোলনের অন্য একটা সাইটে অথবা স্টোমাকে কিন্তু আবার ক্যান্সারটা আসতে পারে যদি সে ওই রিস্ক ফ্যাক্টরগুলো আবার নিজে গ্রহণ করে। তার ক্ষেত্রে আসলে খাবারের সতর্কতাটাই মূলত গুরুত্বপূর্ণ। ফাইবারটাকেও কিন্তু ফাইবারটাকে গুরুত্ব দিয়ে তাকে ফাইবার জাতীয় খাবার বেশি করে কিন্তু খাওয়া দরকার। বেসিক্যালি তাকে এই রোজার ক্ষেত্রে তার ইনস্ট্রাকশন নাই, তার শুধু খাবারের যে নিয়মগুলো আমরা তাকে ফলো আপে বলে থাকি যে সে কিভাবে তার লাইফস্টাইলটা মেনটেন করবে, এটা যদি সে মেনটেন করে তাহলে তার আসলে রোজা রাখতে কোনো আপত্তি নেই। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু জাস্ট কথা বলি যে তাদের এক্সারসাইজের ব্যাপারে, যদি কেউ লাইট এক্সারসাইজ করতে চায় বা সার্ভাইভালদের কথা বলছি বা ক্যান্সার করতে, তাদের নিয়মিত মুভমেন্টটা সেটি কেমন হওয়া উচিত? তো মসজিদটা যদি 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স হয়, ওখানে যদি তারাবির নামাজটা কমপ্লিট করে, এটাতে ডেইলি এক্সারসাইজটা কভার করে ফেলে। আর সেহরির পরে আসলে এক্সারসাইজ করাটা অনেকের জন্যই ডিফিকাল্ট, যারা ইয়াং হেলদি সার্ভাইভার তারা হয়তো অনেকেই আসলে করতে চান না আর কি, কিন্তু ওই সময় আসলে ওয়েদারটা সাপোর্ট করে, আসলে আমরা বলি যে অন্যান্য সময়ের ক্ষেত্রে সেটা। আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে শেষ করি যে ইফতারিতে এবং সেহরিতে আমরা অনেক নানান বাহারি খাবার নিয়ে আমরা বসি, যেগুলো একটু পুষ্টিকর খাবার, যেটা ক্যান্সার রোগীদের জন্য এবং সার্ভাইভালদের জন্য খুবই প্রয়োজন প্রতিদিন, সেরকম কিছু খাবারের উপদেশ দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। খাবারের মধ্যে আসলে আমরা সবসময় ডিল করব হচ্ছে, একটা হলো তার পুষ্টিগুণ। পুষ্টিগুণটা হচ্ছে যে আসলে ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ খাবার, যেগুলা মানে ভিটামিন এ, ভিটামিন ই, এগুলোকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলি। ভিটামিন এ, সি এন্ড ই। অ্যান্টিঅক্সিডেন্ট মানে আসলে অ্যান্টিঅক্সিডেন্টের অভাবেই কিন্তু ক্যান্সার হয়। সো ভিটামিন এ আমরা জানি যেগুলো পাকা হলুদ ফল, যেমন পাকা পেঁপে, বা আমরা অন্যান্য যেগুলো ভিটামিন সি টক ফল, তারপরে ভিটামিন ই আসলে আমরা ফোর্টিফাইড করে যেসব তেল ইউজ করি সেগুলোতে ভিটামিন ই থাকে, লেবু শরবত, এটা খাওয়া হয়। কিন্তু ভিটামিন এ হয়তো আমরা অনেক সময় পাকা এবং হলুদ ফল, লাল ফল, এগুলো আমরা হয়তো অনেক সময় খাই না, এটা খাওয়া উচিত বেশি বেশি। সাথে হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার, যেটা গাটটাকে আর কি আমাদের গাটের ক্লিয়ারেন্সটা ঠিক রাখে, গাটে অন্যান্য জাম তাহলে আর করতে পারে না, এটা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। আর বাকি যেগুলো লিকুইড এবং তরল খাবার বেশি বেশি খাওয়া, এটা অবশ্যই মেনটেন করতে হবে। আর পরিহার করার মধ্যে যেটা বললাম রেড মিট, আমরা রেড মিটটাকে সবসময় অ্যাভয়েড করতে বলি, কারণ এটা শরীরের জন্য ভালো নয়। আমরা চিকেন বা হোয়াইট মিট এগুলো আমরা খেতে পারি, ফিশ আমরা এনকারেজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার এস এম আশিকুর রহমান, কি চমৎকার কিছু তথ্য দিয়েছেন, বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট এবং সার্ভাইভাল রয়েছেন, যারা চিন্তা করছেন যে রোজাতে তাদের কতখানি নিরাপদ হবে সে বিষয়ে যথেষ্ট সুন্দরভাবে দিক নির্দেশ দিয়েছেন। আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ক্যান্সার এবং আক্রান্ত এবং ক্যান্সার সার্ভাইভালদের রোজা রাখা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। বিশেষ করে যারা ক্যান্সার সার্ভাইভাল, তারা 8-10টা স্বাভাবিক মানুষের মতোই রোজা পালন করতে পারবেন। দিক নির্দেশনা কিছু মানতে হবে, বিশেষ করে যারা স্টোমাক ক্যান্সার বা অন্ত্রের ক্যান্সার, তাদের ফাইবার জাতীয় খাবারগুলো বেশি করে খাওয়া উচিত এবং তৈলাক্ত জাতীয় বাইরের খাবারগুলোকে অ্যাভয়েড করা উচিত। এবং যারা ক্যান্সারে আক্রান্ত, তারা যদি মনে করে থাকেন যে তারা রোজা রাখতে পারবেন, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিরাপদভাবে রোজাটি পালন করা উচিত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।